আসসালামু আলাইকুম। আমাদের আজকের সমাবেশের এক্সক্লুসিভ ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান কে কোথা থেকে আমাদের আজকের ক্লাসটাতে জয়েন করছেন, আর আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। যদি কথা স্পষ্ট শোনা যায়, বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখা যায়, তাহলে একটু ওকে লিখে দেন। মানে যে বরিশাল থেকে ক্লাস দেখতেছেন সে লিখবেন বরিশাল ওকে, যে ঢাকা দিয়ে ক্লাস দেখতেছেন সে লিখবেন ঢাকা ওকে, যে রাজশাহী দিয়ে ক্লাস দেখতেছেন সে লিখবেন রাজশাহী ওকে। তার মানে যে যেখান থেকে আমাদের আজকের ক্লাসটা দেখতেছেন সবাই একটু সেই এলাকাটা উল্লেখ করেন, আর পাশাপাশি সব কিছু ঠিকঠাক কিনা সেটাও একটু ওকে করে দেন। আমরা আর কিছুক্ষণের ভিতরেই আজকের ক্লাস শুরু করব। এলাকার সাথে একটু ওকে কথাটাও লিখে দিতে হবে, মানে কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, বোর্ডের লেখা কি স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, সবাই ওকে লিখতেছেন। আচ্ছা, তাহলে প্রথমে একটু সবার প্রতি একটা অনুরোধ থাকবে, ক্লাসটা একটু শেয়ার করে দেন, পরিচিতদের একটু মেনশন করে দেন, যাতে আপনার পরিচিত সবাইও আজকের আমাদের সমাবেশের ক্লাসে আমাদের সাথে জয়েন করতে পারে। আশা করি আজকে একটা খুব ভালো ক্লাস হবে এবং এই ক্লাসটা আপনাদের অনেক বেশি সমাবেশের ভীতি কাটাতে সাহায্য করবে। তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না, আমি পড়ানো শুরু করি, আর আপনারা সবাই একটু শেয়ার করে দেন। আমি সমাবেশের টাইপ 1 দিয়ে পড়ানো শুরু করি তাহলে। আচ্ছা, তাহলে আমরা সমাবেশ প্রথমে শুরু করি। সমাবেশের একাধিক ক্লাস রাহাত জবমেতে নেওয়ার আমার ইচ্ছা আছে, সুতরাং আজকে প্রথমে আমি বেসিক অংশটা পড়াবো, কারণ বেসিক অংশ যদি না পারেন তাহলে তো আপনি ভবিষ্যতে সমাবেশের ম্যাথ করতে পারবেন না। তাহলে আমি পড়ানো শুরু করতেছি, আর সবাই যার যার টাইমলাইন থেকে ক্লাস শেয়ার করে দেন, পরিচিতদের মেনশন করে দেন, এটা আমার অনুরোধ থাকবে। আমি দেখবো ক্লাস শেষে ঠিক কতজন শেয়ার করছেন। ওকে, তাহলে আমি পড়ানো শুরু করি। প্রথমে আমি পড়াবো টাইপ 1 এর কেস 1, মানে বেসিক টাইপ। আচ্ছা, সমাবেশ আমি বিন্যাস নিয়ে আজকে কথা বলবো না, শুধু বিন্যাসের সূত্রটা একটু আলোচনা করব। NCR, আরেকটা হচ্ছে কি NPR। আচ্ছা, সি মানে হচ্ছে কম্বিনেশন, পি মানে হচ্ছে পারমুটেশন। কম্বিনেশন মানে কি সমাবেশ, আর পারমুটেশন মানে কি বিন্যাস। আচ্ছা, এন হচ্ছে ইনপুট আর আর হচ্ছে আউটপুট। আমরা বিন্যাস অথবা সমাবেশ যাই পড়ি না কেন, এখানে এন হবে ইনপুট আর আর হবে আউটপুট। ইনপুট মানে কি প্রশ্নে যা দেয়া আছে, আউটপুট মানে কি প্রশ্নে যা বের করতে বলছে। তার মানে আমরা যে কোনো ম্যাথমেটিক্স, আমি অনেক ম্যাথমেটিক্স ইনপুট আউটপুটের সাহায্যে করাই। আমরা অলরেডি অনেকেই জানি ইনপুট মানে আমাদের সিস্টেমটা কি হবে, প্রশ্নে যা দেয়া আছে, আর আউটপুট মানে কি প্রশ্নে যা বের করতে বলছে। আচ্ছা, তাহলে NCR এটার ফর্মুলা হচ্ছে ইনপুটের ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আউটপুটের ফ্যাক্টোরিয়াল। এন হচ্ছে আমার ইনপুট, আর হচ্ছে আমার আউটপুট। তাহলে ইনপুটের ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল, মানে আউটপুটের ফ্যাক্টোরিয়াল, ইনটু ইনপুট মাইনাস আউটপুট। ইনপুট মাইনাস আউটপুট মানে কি এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা NCR এর সূত্রটা কিভাবে শিখবো? NCR এর সূত্রটা আমরা এভাবে শিখবো, যারা মুখস্থ করছেন তারা তো এইভাবে মুখস্থ করছেন। NCR সমান কি এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইনটু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে মুখস্থ। আর কেউ যদি বুঝে পড়েন তাহলে কি NCR সমান আমার এন হচ্ছে ইনপুট, তার মানে ইনপুট ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আউটপুট ফ্যাক্টোরিয়াল ইনটু ইনপুট আর আউটপুটের বিয়োগফল। ইনপুট আর আউটপুটের বিয়োগফল কি এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে আমাদের NCR এর সূত্র। আপনি যদি NCR এর সূত্র পারেন তাহলে আপনার NPR এর সূত্রও শেষ। NPR এর সূত্র কি হবে? শুধুমাত্র এই নিচের আউটপুট ফ্যাক্টোরিয়ালটা বাদ দিয়ে দেন, তার মানে তাহলে থাকে কি এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল।
তাহলে আমি এনসিআর এর যেই সূত্র জানি সেখান থেকে যদি আমি শুধুমাত্র এতটুকুরে বাদ দেই, বাদ দিলে আমি এনপিআর এর সূত্র পেয়ে যাই। তাহলে আমি এনসিআর এর সূত্রও পাইলাম, এনপিআর এর সূত্রও পাইলাম। এখন প্রথম বেসিক কোশ্চেন, এই যে আপনি সূত্রটা লিখলেন এনসিআর আর এনপিআর এর, এই সূত্রটা কখন প্রযোজ্য হবে? প্রযোজ্য হওয়ার জন্য দুইটা কন্ডিশন আছে। নাম্বার 1, n greater than equal r, নাম্বার 2, n আর r belongs to z plus। মানে কি? মানেটা হচ্ছে আপনার এই যে আমি ফর্মুলাটা লিখলাম, এই যে ফর্মুলা লিখলাম এনসিআর আর একটা হচ্ছে কি এনপিআর, এই দুইটা সূত্র তখনই অ্যাপ্লিকেবল যখন n মানে কি ইনপুট আর r মানে কি আউটপুট। যখন ইনপুট আউটপুটের থেকে বড়, মানে এই n এর মানটা অবশ্যই r এর মান থেকে বড় হইতে হবে অথবা r এর মানের সমান হইতে হবে। মানে ইনপুট কখনো আউটপুট অপেক্ষা ছোট হইতে পারবে না। যদি ইনপুট আউটপুট অপেক্ষা ছোট হয় তাহলে এই সূত্র অ্যাপ্লিকেবল না। তাহলে এক নম্বর কন্ডিশন কি? n গ্রেটার দেন ইকুয়াল r, মানে ইনপুট আউটপুটের থেকে বড় হবে অথবা ইনপুট সমান সমান আউটপুট হবে। এটা হলো এক নম্বর কন্ডিশন। দুই নম্বর কন্ডিশন, এই যে n আর r মানে ইনপুট আর আউটপুট, এটার মান হইতে হবে অলওয়েজ ধনাত্মক পূর্ণ সংখ্যা। এই যে n আর r এটার মান হইতে হবে অলওয়েজ ধনাত্মক পূর্ণ সংখ্যা। মানে কি? কোনো ঋণাত্মক মান গ্রহণযোগ্য হবে না, ভগ্নাংশ গ্রহণযোগ্য হবে না, দশমিকের মান যেগুলো সেগুলো গ্রহণযোগ্য হবে না। তার মানে এই সূত্রটা তখনই প্রযোজ্য হবে যখন আমার ইনপুট আউটপুটের থেকে বড় হবে অথবা সমান হবে। আরেকটা কন্ডিশন কি? যখন ইনপুট আর আউটপুটের মান হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এই দুইটা শর্ত যখনই ফুলফিল হবে তখনই এই সূত্রটা অ্যাপ্লিকেবল হবে, দুইটা সূত্র। তাহলে আমরা কি এই পর্যন্ত বেসিক বুঝছি? কারণ আপনার পরীক্ষা অনেক সময় বলতে পারে এনসিআর এর সূত্র কি, এনপিআর এর সূত্র কি, অথবা বলতে পারে এই দুটো সূত্র হওয়ার শর্ত কি, অথবা আপনার এরকম একটা কোশ্চেন দিতে পারে 3p4, এটা কি? এটা হচ্ছে অ্যাপ্লিকেবল না, কারণ ইনপুটের থেকে আউটপুট বড় হয়ে গেছে। আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, এতটুকু যদি বুঝে থাকেন আর একটা আলোচনা করে আমি ফিডব্যাক নিচ্ছি কেস 1 এর বেসিক বুঝছেন কিনা, কেস 1 এর বেসিকটা বুঝছেন কিনা এটা আমি আর একটা অঙ্ক করে তারপর ফিডব্যাক নিচ্ছি। এবার আসেন বিন্যাস ও সমাবেশের মধ্যকার সম্পর্ক। বিন্যাস ও সমাবেশের মধ্যকার সম্পর্ক। আচ্ছা, আমরা জানি কি বিন্যাসের ক্ষেত্রে কি এনপিআর আর সমাবেশের ক্ষেত্রে কি এনসিআর। আমরা বিন্যাসের ক্ষেত্রে জানি এনপিআর আর সমাবেশের ক্ষেত্রে জানি কি এনসিআর। আচ্ছা, বিষয়টা দেখেন, এনসিআর এর যখন সূত্র লিখছিলেন কি লিখছিলেন? n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। আর এনপিআর এর যখন সূত্র লিখছিলাম তখন লিখছিলাম কি n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। মানে কি এই একটা r ফ্যাক্টোরিয়াল বাদ দিছিলাম, একটা r ফ্যাক্টোরিয়াল বাদ দিলেই কি আমি এনপিআর পেয়ে যাই। আপনি কি করবেন? যখন বলবে বিন্যাস ও সমাবেশের মধ্যকার সম্পর্ক কি, সম্পর্কটা হচ্ছে এনপিআর সমান সমান r ফ্যাক্টোরিয়াল ইনটু এনসিআর। তার মানে বিন্যাস মানে হচ্ছে এনপিআর, সমাবেশ মানে হচ্ছে এনসিআর। শুধু কি করব? এই এনসিআর এর সাথে একটা r ফ্যাক্টোরিয়াল গুণ করে দেব। তাহলে এটাই হচ্ছে কি বিন্যাস আর সমাবেশের মধ্যে সম্পর্ক। এই এনপিআর এর পরিবর্তে আমি কি এইটাও লিখতে পারি না? n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তার মানে এনপিআর সমান সমান r ফ্যাক্টোরিয়াল ইনটু এনসিআর। এটা দ্বারাও বিন্যাস ও সমাবেশের মধ্যকার সম্পর্ক বোঝায়। একইভাবে এনপিআর এর পরিবর্তে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল সমান সমান r ফ্যাক্টোরিয়াল ইনটু এনসিআর দ্বারা একই কথা বোঝায়। পরীক্ষায় এইটা সমান সমান এটাও দিতে পারে অথবা বলতে পারে এইটা সমান সমান হোয়াট। কথা কি বুঝাইতে পারছি? তাহলে আমরা কেস 1 এ কি কি বেসিক শিখলাম? বিন্যাসের সূত্র শিখলাম, সমাবেশের সূত্র শিখলাম, বিন্যাস ও সমাবেশের সূত্র কখন অ্যাপ্লিকেবল সেটা শিখলাম, বিন্যাস ও সমাবেশের মধ্যকার সম্পর্কটাও শিখলাম। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন সবাই লেখেন বি ডান। বি ডান মানে হচ্ছে বেসিক ডান। আমি এখন বিন্যাস ও সমাবেশের রিলেশনের একটা ম্যাথ করাবো কেস 1 এর। সবাই একটু কমেন্টস করেন এই পর্যন্ত বেসিক ডান হয়েছে নাকি।
উপস্থিতি তো খুবই কম, 350 মাত্র। আচ্ছা একটু দেখি আমার কে কেমন ভালোবাসেন। যারা যারা ক্লাসটা শেয়ার করছেন অথবা এখন শেয়ার করবেন, লেখেন এস ডান। এস ডান মানে হচ্ছে শেয়ার ডান। দেখি কে কে শেয়ার করছেন ক্লাসটা। এস ডান মানে হচ্ছে শেয়ার ডান। যে যে শেয়ার করছেন তারা লেখেন এস ডান। এস ডান মানে হচ্ছে শেয়ার ডান। এবার আসেন বিন্যাসের সমস্যার মধ্যকার একটা ম্যাথ করাই কেস 1 এর, তারপর আমরা কেস 2 তে যাচ্ছি। যারা যারা শেয়ার করছেন একটু লেখেন এস ডান। আমি যতক্ষণে পরবর্তী আলোচনায় যাচ্ছি, দেখবো না কারা কতজন শেয়ার করছেন। আচ্ছা শীটের আসেন অঙ্ক নম্বর 3 নম্বর কোশ্চেনটা কি বলছে, কেস 1। 3 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখি। বলা হয়েছে এনপিআর সমান সমান 120 আর এনসিআর সমান সমান শুধু 20 হলে আর এর মান কত। আচ্ছা বলা হয়েছে এনপিআর সমান সমান 120 আর এনসিআর সমান সমান যদি শুধু 20 হয় তাহলে আর এর মান কত। আপনি শিখছেন কি এনপিআর সমান সমান কি, আর ফ্যাক্টোরিয়াল ইনটু এনসিআর। আচ্ছা তাহলে এনপিআর এর মান দেওয়া আছে কত 120, আর ফ্যাক্টোরিয়াল জানেন না, এনসিআর এর মান কত 20। তাহলে এই 20 কে যদি আমি 120 দ্বারা ভাগ করি তাহলে আসে কত 6। তার মানে আর ফ্যাক্টোরিয়াল সমান সমান হচ্ছে 6। আমরা যখন বিন্যাসের ক্লাস করব তখন আমরা শিখবো 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 6। এই 3 ফ্যাক্টোরিয়াল মানে কিভাবে 6 বের করছি এটা আমি বিন্যাসের ক্লাসে শিখাবো। তাহলে 6 সমান সমান কি 3 ফ্যাক্টোরিয়াল। তার মানে আলটিমেটলি আর এর মান কত 3। সবাই কি আমার কথা বুঝছেন। তার মানে কিছুই করি নাই, এনপিআর আর এনসিআর এর রিলেশনটা কি ছিল, এনপিআর সমান সমান আর ফ্যাক্টোরিয়াল ইনটু এনসিআর। এনপিআর আর এনসিআর এর মান বসাই দিছি, তারপর হচ্ছে আমি আর এর মানটা পাইছি। এই ফ্যাক্টোরিয়ালের গল্পটা আমরা বিন্যাসের ক্লাসে বিস্তারিত আলোচনা করব। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন, আমার ধারণা কেস 1 সবাই বুঝছেন, এর জন্য আমি আর কেস 1 নিয়ে কোনো ফিডব্যাক নেব না। আমি এখন কেস 2 পড়াবো। এটা একদম সহজ আলোচনা। কেস 2 আমি কেস 2 পড়াই, পরে তারপর ফিডব্যাক নেব। আমাদের মূল মজার আলোচনা শুরু হবে কেস 2 পর থেকে। মানে আপনি যদি টাইপ 1 পুরোটা পারেন তার মানে সমাবেশের অনেক কিছুই আপনি শিখে ফেলছেন এবং এই শিক্ষা দিয়ে আপনি ভবিষ্যতে ম্যাথ করবেন। আচ্ছা কেস 2 তে বলা হয়েছে আচ্ছা এই জায়গার আলোচনার গল্পটা দেখেন। আমি বলছি কি আমার এই উপরেরটা হচ্ছে আমার ইনপুট আর এই নিচে যেটা থাকে সেটা হচ্ছে আমার আউটপুট। এনসিআর উপরেরটা হচ্ছে ইনপুট আর নিচেরটার আমি বলছি কি আউটপুট। এই জায়গায় একটু দেখেন এনসিএক্স সমান সমান যদি এনসিওয়াই হয় মানে কি এই দুইটা ইনপুট দেখেন, এটার ইনপুটও এন এটার ইনপুটও এন, দুইটা যদি সমান হয় যেখানে প্রথমটার ইনপুট আর দ্বিতীয়টার ইনপুট একই। ফর্মুলাটা একটু মনোযোগ সহকারে দেখেন, দুইটা যদি সমান হয়, এই দুইটা সমান। আচ্ছা এখন প্রথমটার ইনপুট আর যদি দ্বিতীয়টার ইনপুট একই রকম হয় তাহলে আমাদের ফর্মুলাটা হচ্ছে ইনপুট সমান সমান হচ্ছে আউটপুট দুইটার যোগফল। আউটপুট দুইটা কি কি, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। তাহলে ফর্মুলাটা কি শিখলাম, যদি এই দুইটার ইনপুট সমান হয় হইছে সমান, সমান হলে কি ইনপুট সমান সমান আউটপুট দুইটার যোগফল। তার মানে কি 12 প্লাস 6, এন এর মান কত 18। সবাইকে আমার কথা বুঝছেন। তাহলে এনসিএক্স সমান সমান এনসিওয়াই হলে দ্যাট মিনস এই দুইটা ইনপুট যদি দেখতে একই রকম হয় তখন আমাদের ফর্মুলাটা কি আউটপুট দুইটার যোগফল। তার মানে যদি একদম সোজা কোশ্চেন দেয়, এই কোশ্চেনটা 39তম প্রিলিতে আসছে, এই দুইটা ইনপুট একই রকম, তখন আমার ফর্মুলা কি ইনপুট সমান সমান আউটপুট দুইটার যোগফল। তাহলে একটা আউটপুট হচ্ছে 12 আর একটা আউটপুট হচ্ছে 6, তার মানে কি 12 প্লাস 6।
এটা হচ্ছে 39তম প্রিলির কোশ্চেন। আচ্ছা, এখন এটা তো অনেক সোজা কোশ্চেন দিছে। কোশ্চেন যদি একটু ডিপে যায় তাহলে 6 নম্বর কোশ্চেনটা দিতে পারে। 6 নম্বর কোশ্চেনটা একটু সবাই দেখেন। কোশ্চেন যদি কোনো কারণে একটু ডিপে যায় তাহলে 6 নম্বর কোশ্চেনটা দিতে পারে। ছয় নম্বর কোশ্চেন কি বলছে? এত হলে বলবে হয় এন এর মান বের করতে অথবা বলবে আর এর মান বের করতে। আপনাদের প্রশ্নে আর এর মান বের করতে বলছে, পরীক্ষায় এন এর মানও বের করতে বলতে পারে, আর এর মানও বের করতে বলতে পারে। আচ্ছা, আমরা গল্পটা শিখছি কি ভাইয়া, যদি এই দুইটা সমান হয় এবং আমার ইনপুট দুইটা যদি দেখতে একই রকম হয়, ইনপুট দুইটা যদি দেখতে একই রকম হয় তখন ইনপুট সমান সমান আউটপুট দ্বয়ের যোগফল। তাহলে একটা আউটপুট হচ্ছে আর একটা আউটপুট হচ্ছে কি আর প্লাস টু, তার মানে কি আর প্লাস টু। তাহলে একটা আউটপুট আর একটা আউটপুট কি আর প্লাস টু। আমরা শিখছি কি দুইটা যদি সমান হয় সেক্ষেত্রে ইনপুট দুইটা যদি দেখতে একই রকম হয় তাহলে ইনপুট সমান সমান কি আউটপুট দুইটার যোগফল। তাহলে এটা দিয়ে কি আসে 2r প্লাস টু, এখান থেকে 2 কমন নিলে কি আর প্লাস ওয়ান, তার মানে 2n সমান সমান কি 2 ইন্টু আর প্লাস ওয়ান। 2 কাটেন তাহলে n এর মান কত আর প্লাস ওয়ান। তার মানে আপনার কাছে যদি বলা হয় n ইজ ইকুয়ালস টু হোয়াট, তখন অ্যান্সার কি n সমান সমান হচ্ছে আর প্লাস ওয়ান। এই পর্যন্ত সবাই বুঝছেন? তখন n সমান সমান কি আর প্লাস ওয়ান। আচ্ছা, এখন যদি বলা হয় আর ইজ ইকুয়ালস টু হোয়াট, তার মানে কি এই ওয়ানটা যদি আপনি বিয়োগ করে দেন এখান থেকে তাহলে আর ইজ ইকুয়ালস টু কি n মাইনাস ওয়ান। তাহলে আমাদের গল্পটাকে নর্মাল ক্যালকুলেশন, যদি n বের করতে বলে তাহলে n সমান সমান কি আর প্লাস ওয়ান, আর যদি আর বের করতে বলে তাহলে আর সমান সমান কি n মাইনাস ওয়ান। পরীক্ষায় আপনারা nও বের করতে বলতে পারে, আরও বের করতে বলতে পারে। তাহলে এটার আমরা সামারিটা কি শিখলাম, দুইটা যদি সমান হয় এবং ইনপুট দুইটা যদি দেখতে একই রকম হয় তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে কি ইনপুট সমান সমান আউটপুট দুইটার যোগফল। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন লেখেন কেস 2 ডান। এখন আমি পড়াবো সমাবেশের ক্যালকুলেশন, খুবই ইম্পর্টেন্ট আলোচনা, কারণ যে কোনো ম্যাথ করতে গেলে আপনাকে সমাবেশের ক্যালকুলেশন জানতে হবে। আমরা প্রচলিত নিয়মে শিখবো না, একটু সহজ করে শেখার চেষ্টা করব। আশা করি সবাই ভালো লাগবে। একটু কমেন্টস করেন তো কি অবস্থা। সবাই একটু কমেন্টস করেন তো এই পর্যন্ত বুঝছেন নাকি কেস 2। ইনপুট আউটপুট এগুলো বলা হয় না, এগুলো আমি বানাইছি ইনপুট আউটপুট। কারণটা হচ্ছে আপনার প্রিলিমিনারিতে আপনি এন আর আর চিন্তা করলে অঙ্ক পারেন না। আপনি কি কথা বুঝছেন? এই জন্য এটা আমরা প্রিলিমিনারি স্টেজে একটা নিয়ম তৈরি করে নিছি, এন মানে ইনপুট আর মানে আউটপুট, যাতে সহজে আপনি সিস্টেমটা বুঝতে পারেন। আচ্ছা, এবার আসেন আমরা হচ্ছে সমাবেশের ক্যালকুলেশনের অংশটা শিখবো। একটু মনোযোগ দেন। সমাবেশের ক্যালকুলেশনের পার্টটা দেখবো। আচ্ছা, সবাই একটু মনোযোগ দেন, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। 10C3 এটা হচ্ছে ক্যালকুলেশন পার্ট। লেখেন ক্যালকুলেশন পার্ট। আপনি যখনই ম্যাথ করতে যাবেন সমাবেশে তখনই এই ধরনের ক্যালকুলেশন আসবে। 10C3 আসতে পারে, 10C5 আসতে পারে, যে কোনো কিছু আসতে পারে। আচ্ছা, এটা আমরা কিভাবে করব? এটা আমরা যদি নর্মাল নিয়মে করি তখন NCR সমান কি n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টরিয়াল। আমরা এই নিয়মে করব না। আমরা কি করব দেখেন, সবাই খুব মনোযোগ সহকারে একটু লক্ষ্য করেন, তাহলে এই বিষয়টা পারবেন। এই যে আউটপুট কত 3, আউটপুট যা থাকবে, আউটপুট কত 3, আউটপুট যা থাকবে প্রথমে তারে লেখেন, লিখছি আউটপুট কত 3। তাহলে প্রথম কাজ কি আমি 3 লিখবো, লিখলাম। এইবার 3 এর আগের ডিজিটগুলো লেখেন। 3 টাকে কে কে থাকতে পারে, 2 থাকতে পারে, 1 থাকতে পারে।
তার মানে বিষয়টা একটু বোঝেন। 10C3 আমার এখানে আউটপুট কত 3, তাহলে আউটপুট যে এর লিখবেন নিচে, তাহলে প্রথমে আমি আউটপুট লিখলাম, আউটপুট কত আমার 3, তাহলে লিখলাম 3। এবার 3 এর আগের ডিজিটগুলো কি কি 2 1, এর আগে তো আর কিছু না। আচ্ছা এখন আপনারা আমি আরেকটা জিনিস দিয়ে একটু শিখাই। মনে করেন যদি বলতো 6 3 তো দিছি, যদি বলা হয়তো 100C2, আচ্ছা এখানে আউটপুট কত 2, আমি বলছি কি নিচে আমরা আউটপুট গুলো লিখবো, আউটপুট গুলো কি কি 2 এর আগে কি কি হইতে পারে 1। আচ্ছা তার মানে আমাদের প্রথম গল্প কি, যখনই সমাবেশের কোনো ক্যালকুলেশন করব আউটপুট যা থাকবে প্রথমে তারই লিখবেন, লেখার পর তার আগের যতগুলো ডিজিট হইতে পারে 1 পর্যন্ত সবগুলো লেখেন। যদি 5 হইতো তাহলে 5 4 3 2 1, কথা কি বুঝতে পারছি? তাহলে 3 জায়গায় লিখলাম 3, এবার 3 এর আগের ডিজিটগুলো লিখলাম, 2 জায়গায় লিখলাম প্রথমে 2, তারপর 2 এর আগের ডিজিটগুলো লিখলাম, এই পর্যন্ত ঠিক আছে। তার মানে আমাদের নিচের গল্প শেষ। এবার আসেন উপরের গল্প। ইনপুট আর আউটপুটের বিয়োগ করেন। ইনপুট হচ্ছে 10, আউটপুট হচ্ছে 3, তাহলে 10 থেকে 3 বিয়োগ করলে পাই কত 7। সেকেন্ড কাজ কি, ইনপুট থেকে আউটপুটে বিয়োগ করব, ইনপুট থেকে আউটপুটে বিয়োগ করব, তাহলে ইনপুট থেকে আউটপুটে বিয়োগ করলে পাই কত 7। 7 এর পরবর্তী ডিজিট লেখা শুরু করেন, 7 এর পর কি 8, 8 এর পর কি 9, 9 এর পর কি 10, যেহেতু আমার ইনপুট 10 পর্যন্ত তাহলে লিখবো কত পর্যন্ত 10। তাহলে কি করলাম, আপনার উপরের মানটা লেখার সময় একবার যদি মাথায় ঢুকে যায় এই জন্য জীবনে আর ভুল করবেন না। 10 থেকে আপনি ইনপুট থেকে আউটপুট বিয়োগ করছেন, তাহলে 10 থেকে 3 বিয়োগ করলে পাই কত 7। তাহলে 7 এর পরবর্তী ডিজিটগুলো কি কি 8 9, কোন পর্যন্ত যাব 10 পর্যন্ত। অনুরূপভাবে এই জায়গায় বিয়োগফল পাইছি কত 98, 98 পরের ডিজিটগুলো কি কি 99 100, 100 পর্যন্ত নিচ্ছি কেন, কারণ ইনপুট হচ্ছে কি 100। এখন আপনি নর্মাল কাটাকাটি করেন, 4 3 দিয়ে কাটলে 3 3 4 12 120, 2 দিয়ে কাটলে 50, 50 এর সাথে 99 গুণ করলে হচ্ছে 4950। সবাই কি এই পর্যন্ত বুঝছেন? যদি বুঝে থাকেন খুব ভালো কথা, না বুঝে থাকলে আমি আরেকটা দেখাই। 10C4। আচ্ছা আমরা কি বলছি, প্রথমে আউটপুট ফাইন্ড আউট করবো, করলাম আউটপুট কত 4, লেখেন 4। এবার 4 এর আগে কে কে থাকতে পারে, 3 থাকতে পারে, 2 থাকতে পারে, 1, এই পর্যন্ত ঠিক আছে। আচ্ছা এবার এটার বিয়োগফল কত 10 আর 4, ইনপুট থেকে আউটপুট বিয়োগ করলে আসে কত 6। যেই বিয়োগফল পাবো তার পরের ডিজিটগুলো, পরের ডিজিট মানে কি 7 8 9, কোন পর্যন্ত লিখবো, ইনপুট যেহেতু 10 তার মানে কি 10 পর্যন্ত। এবার কাটাকাটি করেন, 4 4 4 কাটা 3 3 আর 9, তার মানে 3 10 এ 30 আর 7 গুণ করলে 210। সবাইকে ক্যালকুলেশনের প্রসিডিউরটা বুঝছেন? যদি ক্যালকুলেশনের প্রসিডিউরটা বুঝে থাকেন তাহলে সবাই একটু লেখেন সিডার, এটা আমাদের অনেক কাজে লাগবে। যদি সবাই ক্যালকুলেশনের পার্টটুকু বুঝে থাকেন তাহলে সবাই একটু লেখেন সিডার। সবাই একটু কমেন্টস করেন তো সিডন হয়েছে নাকি। আচ্ছা সিডন হলে এবার আরেকটা ইম্পর্টেন্ট কেস শিখবো, কেস 3। আগামী 5 মিনিট আমার কথা সবার খুব মনোযোগ সহকারে বুঝতে হবে, কারণ আপনার প্রথমে মাথায় আসতে পারে যে কেস 3টা আমরা কেন শিখতেছি। একটু ঠান্ডা মাথায় কথাগুলো শোনেন, তাহলে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে কেস 3। আচ্ছা সবাই খুব মনোযোগ সহকারে এই সূত্রটা বোঝার চেষ্টা করেন। পরীক্ষা অনেক সময় আপনাকে প্রশ্ন দিতে পারে
এই সূত্রটা দিয়ে কোনটা পরিপূরক সমাবেশের সূত্র অথবা পরিপূরক সমাবেশের সূত্র নিচের কোনটি এরকম দিতে পারে। আচ্ছা, NCR সমান কি NCN - R, এভাবে করলে তো আপনি মুখস্থ করলেন। প্রথম কথা, এইটা আমার কেন লাগবে এটার ব্যাখ্যা আমি একটু পরে দিচ্ছি। সূত্রটা আমরা কিভাবে মনে রাখবো? NCR এটা সমান সমান, আমরা প্রথমে একটা সূত্র শিখছি, NCR সমান কি n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n - r ফ্যাক্টোরিয়াল। এটা সমান সমান আরো একটা সূত্র হয়, সূত্রটা কি NCN - R। তার মানে আপনি এটা এভাবে লিখে রাখেন, NCR এর ক্ষেত্রে আমরা এইটাও লিখতে পারি, এটাও লিখতে পারি। মানেটা কি? মানেটা হচ্ছে আমার n হচ্ছে ইনপুট আর r হচ্ছে কি আমার আউটপুট। তাহলে n রে আমি n এর মতো রাখলাম, আর ইনপুট থেকে আমি আউটপুটে বিয়োগ করলাম, তার মানে কি NCN - R। তাহলে সূত্রটা আমরা কিভাবে মনে রাখলাম? NCR সমান সমান এই সূত্রটাও হতে পারে, আবার এই সূত্রটাও হতে পারে। এই সূত্রটা যদি হয় তাহলে এখন গল্পটা কি ইনপুট আর এখান থেকে কি ইনপুট মাইনাস আউটপুট। এখন আপনাদের অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে, ভাইয়া এই সূত্রের আসলে কাজ কি? আপনাদের আমি কাজটা বুঝাই। 100C98 বলা হয়েছে এইটার ভ্যালু বের করতে। এখন আপনি যদি এইটা আমি আগে যেই নিয়মে শিখেছি সেই নিয়ম অনুসারে করতে যান তাহলে কি হবে? আউটপুট কত? 98। তাহলে আমরা কি বলছি? প্রথমে আউটপুট লিখবো, লেখা এর আগে যতগুলো ডিজিট আছে যাইতে যাইতে কি 1 পর্যন্ত যাব। তাহলে আপনি যদি এই পর্যন্ত লিখতে চান 1 থেকে 98 পর্যন্ত কি লেখা সম্ভব? সম্ভব না। তার মানে আপনার যদি কখনো আউটপুট বড় দেয়, কথাটা খুব মনোযোগ সহকারে শুনেন, আপনার যদি কখনো আপনার আউটপুট বড় দেয়, যেমন আমি দুইটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, আপনারা যদি কখনো আউটপুট বড় দেয়, যেমন 16C13, এই জায়গায় কি 13 অনেক বড় না? 13 তো অনেক বড়। যদি কখনো আউটপুট বড় দেয় তখন আপনি যদি আমি ক্যালকুলেশন যেই নিয়মে শিখেছি সেই নিয়মে করেন, তখন কি প্রথমে আউটপুট 13 লিখতে হবে, 12, 11 এরকম করে 1 পর্যন্ত আসতে হবে। এটা কি অনেক বিশাল বড় একটা ঝামেলা হয়ে গেল না? এর জন্য যখনই আপনার আউটপুট কখনো বড় দিবে তখন আপনার প্রথম কাজ হচ্ছে আউটপুটটাকে ছোট বানানো। কিভাবে বানাবো? এই সূত্রের সাহায্যে। তখন কি ইনপুট ইনপুটের মতোই থাকবে, শুধু কি করব ইনপুট থেকে আমি আউটপুটে বিয়োগ করব। তাহলে 16 থেকে যদি 13 বিয়োগ করি তাহলে কি 16C3। এখন তো এটা ক্যালকুলেশন করা খুবই সোজা। 3 মানে কি 3, 2, 1। আচ্ছা, এরপর কি শিখেছি? ইনপুট থেকে আউটপুট বিয়োগ করলে আসে কত? 13। 13 পরবর্তী ডিজিট কি কি 14, 15, 16, 5 আর এখানে আসে 16। 16 আর 13, এই 16 আর 13 থেকে যদি আমি বাদ দিই তাহলে কি এটাকে 3 আসে না? তাহলে 16C3। এবার আপনি 3 মানে কি 1, 2, 3, আর 16 থেকে 3 যদি বাদ দেন তাহলে থাকে কি 13। 13 পরবর্তী ডিজিট কি 14, 15, 16। আবার যদি এটার আমরা করি, এটাকে অনেক বড় না আউটপুট? তাহলে বড় যদি হয় আউটপুট, তাহলে এটা যদি আমরা ছোট করি তাহলে কি 100C2 লেখা যায় না? ছোট করার সিস্টেম কি ইনপুট মাইনাস আউটপুট। এখন 100C2 করলে কি আপনার ক্যালকুলেশন অনেক ইজি হয়ে গেল না? আউটপুট 2 মানে কি 2 আর 1, আর এটার বিয়োগফল কত? 98। 98 পরবর্তী কি 99, 100। তার মানে আপনার যদি কখনো আউটপুট বড় দেয় তখন আপনার জন্য ক্যালকুলেশন করার অনেক ঝামেলা। এই ঝামেলাটা আপনি পরিহার করার জন্য এই সূত্রটা ইউজ করবেন। আমার কথা কি সবাই বুঝছেন? তাহলে গল্পটা আমরা কি শিখলাম? সামারি, আমরা ক্যালকুলেশন যেই মেথডে শিখছি সেই মেথডই করব, যেটা ক্যালকুলেশনের পার্ট ছিল। কিন্তু কোনো কারণে যদি আমাকে আউটপুটটা বড় দিয়ে দেয়, কারণ আপনার তো আউটপুটের গল্প ছিল কি যা থাকবে তারে লেখা, তার আগে যতগুলো ডিজিট আছে তারে আমি লিখবো। তাহলে আউটপুট যখনই বড় হয়ে যাবে, বড় মানে কি আপনার 13 হইতে পারে, 8 হইতে পারে, 9 হইতে পারে, এগুলোই তো বড় বড় ডিজিট। এটার আপনি ছোট বানিয়ে নেবেন। ছোট বানিয়ে নিলে আপনার সুবিধা কি? এই 3 হইলে কি আপনি মাত্র 3টা ডিজিট লিখলি তো পারতেছেন। সবাইকে আমার কথা বুঝছেন? কেস 3 কখন অ্যাপ্লিকেবল? যদি আউটপুট কখনো বড় হয় তাহলে ছোট কইরা আপনি ক্যালকুলেশন আগের মেথডে করবেন। এই পর্যন্ত যদি বুঝে থাকেন সবাই লেখেন কেস 3 ডান। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন তাহলে সবাই একটু লেখেন কেস 3 ডান। আরেকটা কেস পড়াইলে হচ্ছে আপনাদের টাইপ 1টা কমপ্লিট হয়ে যাবে, তখন আর ফর্মুলার ভেজালে পড়বেন না। আমি আজকে মোট 2টা টাইপ পড়াবো। টাইপ 2টা একদম সোজা, কিন্তু অনেকবার প্রিলিতে কোশ্চেন আসছে। মানে টাইপ 2টা এমনভাবে ইনশাল্লাহ পড়ানো হবে আপনার আর বাসায় পড়া লাগবে না। টাইপ 2 এখন পর্যন্ত কয়বার আসছে কোশ্চেন একটু দেখি তো।
টাইপ 2 থেকে এখন পর্যন্ত 3বার পিলিতে কোশ্চেন আসছে শুধু টাইপ 2 দিয়ে। সবাই একটু ফিডব্যাক দেন তো, কেস 3 কি ডান হয়েছে নাকি? এগারোটা কমেন্টস করছে একটু কম বুঝতেছি। এই জায়গায় যারা হচ্ছে নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাদের জন্য এটা একটু কঠিন ক্লাস। আপনি ক্লাসটা শেষ করার পর যে অংশগুলো একটু কম বুঝছেন আরেকবার দেখবেন, তাহলে আপনার এই জিনিস যদি একবার মাথায় সেট হয়ে যায় তাহলে এগুলো একদম সোজা জিনিস। কথা কি আমার বুঝতে পারছেন? এটা একটু তুলনামূলক কঠিন চ্যাপ্টার। আপনি ঠান্ডা মাথায় যদি কোথাও কোনো জায়গায় একটু বুঝতে কম সমস্যা, ওই জায়গাটা আরেকবার একটু দেখবেন, পুরো ক্লাস দেখা লাগবে না। আচ্ছা, এবার আসেন কেস 4। ইনপুট আর আউটপুট, শুধুমাত্র আমি এন এর জায়গায় এন রে বলতেছি ইনপুট আর আর রে বলতেছি আউটপুট, কারণ আপনারা ম্যাক্সিমামই হচ্ছে এন আর আর দিয়ে করতে গেলে বিষয়টা মনে রাখতে পারেন না। যেমন আমি এই যে একটা সূত্র লিখলাম, এই সূত্রই আপনাদের হচ্ছে কি মুখস্থ করা লাগবে। মুখস্থ না করে আমরা একটু যদি সিস্টেমে করে মনে রাখতে পারি তখন কিন্তু বিষয়টা অনেক বেশি ইজি। আচ্ছা দেখেন, এই সূত্র কি কারো পক্ষে মনে রাখা সম্ভব? এন সি আর প্লাস এন সি আর মাইনাস ওয়ান, এগুলো হচ্ছে সি সমান সমান এন প্লাস ওয়ান সি আর, এভাবে তো মনে রাখা সম্ভব না। কিন্তু বিষয়টা যদি আমরা এভাবে মনে রাখি, একটা হচ্ছে আর একটা হচ্ছে আর মাইনাস ওয়ান, তাহলে আর হচ্ছে বড়, আর মাইনাস ওয়ান হচ্ছে ছোট। বিষয়টা বুঝেন, আপনার কোনো একটা কিছু হচ্ছে আর একটা হচ্ছে আর মাইনাস ওয়ান, তাহলে আর যদি 4 হয় আর মাইনাস ওয়ান হবে কত? 3। আর যদি 5 হয় তাহলে আর মাইনাস ওয়ান হবে কত? 4। পরপর দুইটা ডিজিটাল আমরা তার কি ক্রমিক সংখ্যা বলি না? তার মানে একটার আউটপুট হচ্ছে আর একটার আউটপুট হচ্ছে আর মাইনাস ওয়ান। তাহলে এই আর হচ্ছে আমার বড়, এই আর মাইনাস ওয়ান হচ্ছে আমার ছোট। কেউ যদি সরাসরি এভাবে মুখস্থ রাখতে পারেন রাখেন, এন সি আর প্লাস এন সি আর মাইনাস ওয়ান সমান কি এন প্লাস ওয়ান সি আর। এটা যদি কেউ এভাবে মনে রাখতে পারেন কোনো সমস্যা নাই, কিন্তু এভাবে আসলে পরীক্ষায় মনে থাকবে না, বা পরীক্ষায় প্রশ্ন দেখে আপনি বুঝবেনই না এটা যে এই সূত্র দিয়ে অ্যাপ্লাই করতে হবে। এই জন্য আমরা বিষয়টা এভাবে বোঝার চেষ্টা করি, একটা আউটপুট হচ্ছে আর একটা আউটপুট হচ্ছে কি আর মাইনাস ওয়ান। তাহলে আর হচ্ছে আমার বড়, আর মাইনাস ওয়ান হচ্ছে আমার ছোট। আচ্ছা, সম্পর্কটা কেমন? আর এর মান যদি 6 হয় আর মাইনাস ওয়ান এর মান হবে 5, আর এর মান 4 হইলে আর মাইনাস ওয়ান এর মান হবে 3, আর এর মান 5 হইলে আর মাইনাস ওয়ান এর মান হবে কি 4। তার মানে কি পরপর দুইটা ডিজিট মানে কি ক্রমিক। তাহলে এই দুইটার ভিতর সম্পর্কটা কি? এরা হচ্ছে ক্রমিক সংখ্যা। ভাইয়া পুরো বিষয়টা আমি এক্সাম্পল দিয়ে খুব সহজ করে বুঝিয়ে দিয়েছি। এটা হবে কি ক্রমিক সংখ্যা। তাহলে একটা আউটপুট যদি আর হয় আর একটা আউটপুট যদি আর মাইনাস ওয়ান হয়, তাহলে বড় কোনটা? আর। তাহলে ফাইনালি যেই সলিউশনটা পাবো সেখানে আউটপুটের মান হবে এই বড় আর এর মানটা। কথা কি বুঝাইতে পারছি? বড় আর এর মানটা। আচ্ছা, এখানে দেখেন দুইটা যোগ আকারে আছে, কিন্তু ইনপুট দুইটা কি দেখতে একই রকম না? এইটার ইনপুটও এন, এইটার ইনপুটও এন। তখন ফাইনাল এটার ইনপুটটা হবে ইনপুট আগেরটার ইনপুট প্লাস ওয়ান। তাহলে আমরা ফাইনালি এই সূত্রটা কিভাবে মনে রাখবো? আমরা সূত্রটা কিভাবে মনে রাখবো দেখেন, একটা সূত্র ছিল কেস 2তে এই দুইটা যদি সমান হয়, এবার কিন্তু ভাইয়া সমানের গল্প না, এবার হচ্ছে কি দুইটা যদি যোগ হয় সম্পর্কটা কেমন হবে? দুইটার ইনপুটই দেখতে একই রকম। এই জায়গায় দুইটার ইনপুট দেখতে কিন্তু একই রকম ছিল, কেস 2তেও কিন্তু দুইটার ইনপুট দেখতে একই রকমই ছিল, কিন্তু তখন ছিল সমান। আর এই জায়গায় কি যোগ, তাহলে দুইটার ইনপুট যদি দেখতে একই রকম হয় তাহলে ইনপুট হবে কি এন প্লাস ওয়ান, আর আউটপুট কি হবে? একটা হবে আর একটা হবে আর মাইনাস ওয়ান। এই আর হচ্ছে বড়টা, আর মাইনাস ওয়ান হচ্ছে ছোটটা, তাহলে এই জায়গার আউটপুট হবে কি বড়টা। মানেটা কি? মানেটা একটু এক্সাম্পল দিয়ে বোঝেন। এক্সাম্পল নাম্বার 14। কেউ যদি একটু কম বোঝেন সমস্যা নাই, যে অংশগুলো একটু কম বুঝছেন একবার ক্লাসটা রেকর্ড দেখবেন, যে অংশটুকু কম বুঝছেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। কারণ যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাদের জন্য এটা অনেক কঠিন চ্যাপ্টার, এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই। আর আজকের ক্লাসটা আপনি ঠান্ডা মাথায় যদি বোঝেন, আগামীকালকের ক্লাস একদম সোজা। আচ্ছা, 14 নম্বর অঙ্কে কি বলছে দেখেন, 5c3 প্লাস 5c4 এটা ইজ ইকুয়াল টু হোয়াট? আচ্ছা, 5c3 প্লাস 5c4 ইজ ইকুয়াল টু হোয়াট? লক্ষ্য করেন, আমার দুইটা ইনপুট দেখতে একই রকম হয়েছে, এটাও 5 এটাও 5। আমি বলছি কি আমার যদি দুইটা ইনপুট দেখতে একই রকম হয় আর আউটপুট হবে কি, এইটা যদি হয় বড় 4 যদি হয় বড় তাহলে 3 হবে কি ছোট, 4 যদি হয় বড় 3 হবে কি ছোট। এই দুটা সম্পর্ক কি ক্রমিক না?
3 4 কি পরপর ডিজিট মানে কি ক্রমিক সংখ্যা না? তার মানে কি হয়েছে দেখেন, আমার ইনপুট দুইটা দেখতে একই রকম হয়েছে আর আউটপুটটা কি একটা বড় একটা ছোট, কিন্তু এদের ভিতরে সম্পর্কটা কি ক্রমিক, মানে একটা আরেকটার পরপর এক কম্পানিত পর্ব। তখন আমার সূত্র কি, ইনপুটের সাথে করব 1 যোগ আর আউটপুট হবে বড়টা মানে কত 4, তাহলে 5 + x মানে কি 6c4। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন ভাই আপনি কি পেঁচাইলেন? আপনি যদি ভাই সূত্র সরাসরি মুখস্থ রাখতে পারেন তাহলে আপনি তো এটা দেখা যদি বুঝা কইরা দিয়ে আসতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ, তাহলে এত কোনো কথা নাই। যদি সূত্র মুখস্থ করে সরাসরি কইরা দিয়ে আসতে পারেন ভালো, কিন্তু আপনি তো এটা দেখে বুঝবেনই না এটা যে এই সূত্রে পড়ছে। আমার কথা কি বোঝেন নাই? তাহলে গল্পটা কি, এখন অনেকে প্রশ্ন করতে পারেন আপনি কি বানাইছেন এসব নিয়ম? কোনো বানানো হয় না ভাইয়া, এটা হচ্ছে n, এটা হচ্ছে r, তাহলে 3 মানে কি r - 1 না? আর যদি 4 হয় তাহলে 3 মানে কি r - 1, তাহলে সূত্র কি n + 1 মানে কি 5 + 1 আর cr, r মানে কি 4। তাহলে আমি কি সূত্র বানাইছি? আমি তো এই একই সূত্রে একটু ইনপুট আউটপুট দিয়ে কালারিং করে সহজ করে দিছি। তাহলে এই পর্যন্ত যদি বুঝে থাকেন ভালো কথা, না বুঝে থাকলে আরেকটা এক্সাম্পল দেখেন। এগুলো একটু কঠিন আলোচনা ভাইয়া, এগুলা একটু কঠিন আলোচনা, কিন্তু টাইপ 2 একদম সোজা আলোচনা। টাইপ 2 দেখে আপনার মাথায়ও ঢুকবে না কিন্তু এতবার আসতে যাবে বিজিতে, এবং আপনাদের জন্য লাখ ভালো হবে যদি টাইপ 2 দিয়ে কোশ্চেন দেয়, একদম ইজি। আচ্ছা এখন যদি আপনারা কোশ্চেন দেয় 15তে কি বলছে, 12c4 + 12c3 = 5। আমি কি বলছি, ইনপুট দুইটা যদি দেখতে একই রকম হয় হইছে, আর আউটপুট দুইটা কি একটা হবে বড় আর একটা হবে ছোট, এটা হচ্ছে বড় এটা হইছে ছোট, আর সম্পর্ক কি হবে তাদের ভিতর ক্রমিক 4 আর 3, তাহলে কি ক্রমিক না? তাহলে সূত্র কি, ইনপুট +1 আর আউটপুট হবে বড় কি 4, তার মানে কি 13c4। সবাই কি আমার কথা বুঝছেন? যদি বুঝা থাকেন লেখেন টাইপ 1 ফুল ডান, টাইপ 1 ফুল ডান। যারা একটু কম বুঝছেন, যেই অংশটুকু কম বুঝছেন সেই অংশটুকু আরেকবার রেকর্ড করে নেবেন। এখানে 15টা ম্যাথ আছে, 15টা ম্যাথ পারতে হবে। ক্যালকুলেশন যদি না পারেন আপনি কোনো টাইপের ম্যাথ পারবেন না। এটা টাইপ 2 থেকে শুরু করে কোনো টাইপের ম্যাথেরই অ্যান্সার বাড়ি করতে পারবেন না। এর জন্য সবাইকে অবশ্যই এই টাইপ 1 পারতে হবে। আপনি পিলি পরীক্ষা দেন অথবা রিটেন পরীক্ষা দেন, একটু ফিডব্যাক দেন তো। আগে লাইভ ক্লাস করেন, করার পর যেখানে যেখানে প্রবলেম হবে অতটুকু রেকর্ড দেখবেন। আমার ক্লাস ইনশাল্লাহ কোনোদিনই পুরোটা রেকর্ড দেখা লাগে না, এতে যত কঠিন চ্যাপ্টারই হোক। আজকের ক্লাস অবশ্যই কঠিন, বিশেষ করে যারা নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড। সায়েন্স ব্যাকগ্রাউন্ডের অনেকের কাছে কঠিন, কারণ অনেকদিন পর আপনি সমাবেশ করতেছেন, সেই ইন্টারমিডিয়েটে থাকতে করছেন সমাবেশ, এখন কি মনে থাকার কথা? সিটা একটু ছোট লিখলে ভালো হয়। আমার হাতের লেখা খুবই জঘন্য, এটা ভালো করার অনেক চেষ্টা করছি কিন্তু পারি না। আচ্ছা এবার আছেন আজকের দিনে সবচেয়ে সোজা টাইপ, সেটা হচ্ছে টাইপ 2। এখান থেকে এখন পর্যন্ত প্রিলিতে 3 বার কোশ্চেন আসছে টাইপ 2 থেকে, একদম পানির মতো সোজা। জাস্ট সবাই একটু মনোযোগ সহকারে শুধু আমার কথা শোনেন। টাইপ 2তে বলা হবে হয় অন্তর্ভুক্ত থাকলে অথবা বলা হবে অন্তর্ভুক্ত না থাকলে। সবাই প্রথমে দুটো কথা লেখেন, হয় বলা হবে অন্তর্ভুক্ত থাকলে অথবা বলা হবে অন্তর্ভুক্ত না থাকলে। টাইপ 2 একদম পানির মতো সোজা, পড়াতে আমার সামান্য একটু টাইম লাগবে। অন্তর্ভুক্ত থাকলে, আর একটা হচ্ছে প্রশ্ন বলবে অন্তর্ভুক্ত না থাকলে। অন্তর্ভুক্ত না থাকলে এগুলো সাধারণত গাইড বইতে বিভিন্ন সূত্র দিয়ে পড়ানো হয়েছে, আমাদের কোনো সূত্র মনে রাখার দরকার নেই। শুধু মনে রাখবো কি, অন্তর্ভুক্ত থাকলে ইনপুট এবং আউটপুট উভয় থেকে বিয়োগ, উভয় থেকে বিয়োগ মানে কি, এক্সাম্পল দিয়ে বিষয়টা বুঝবো। অন্তর্ভুক্ত থাকলে ইনপুট এবং আউটপুট উভয় থেকে বিয়োগ, আর অন্তর্ভুক্ত না থাকলে শুধু আউটপুটটা বাদ দেন, তাহলে কি ইনপুট থেকে বিয়োগ। এখন প্রশ্ন হতে পারে কি বিয়োগ, এগুলো আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। তাহলে আমরা গল্প শিখলাম কি, যদি অন্তর্ভুক্ত থাকে প্রশ্নে বলে তাহলে ইনপুট এবং আউটপুট উভয় থেকে বিয়োগ। আচ্ছা, আর যদি বলা হয় অন্তর্ভুক্ত না থাকলে তাহলে শুধু ইনপুট থেকে বিয়োগ। তাহলে আমরা শিখলাম কি, অন্তর্ভুক্ত থাকলে ইনপুট এবং আউটপুট এই দুটোটা থেকেই বিয়োগ করব, আর যদি অন্তর্ভুক্ত না থাকে তাহলে শুধু ইনপুট থেকে বিয়োগ করব। মানেটা কি, এক্সাম্পল নাম্বার 1, অনেকের কাছে হয়তো বা শীটটা নাই, এই কারণে আমি প্রশ্নটা পুরোটা পড়তেছি। সবাই একটু মনোযোগ সহকারে আমার কথাটা শোনেন, তাহলে খুব ইজিলি কোশ্চেনটা পারবেন। 1 নম্বর কোশ্চেন কি বলছে দেখেন, খুব মনোযোগ দিয়ে শোনেন। 12টি পুস্তক হতে
12টি পুস্তক হতে, আমি বলছি কি প্রশ্নের শুরুতে যা দেয়া থাকে সেটি হচ্ছে কি ইনপুট। 12টি পুস্তক হতে, তাহলে ইনপুট কত? 12। আচ্ছা, 12টি পুস্তক হতে 5টি পুস্তক কত প্রকারে বাছাই করা যায়? যারে নিয়ে কাজ করব, মানে প্রশ্নে যা বের করতে বলছে তার নাম কি? আউটপুট। তাহলে আউটপুট কত? 5। 12টি পুস্তক হতে, তাহলে ইনপুট কত? 12। প্রশ্নে যা দেয়া আছে, যা বের করতে বলছে, কি বের করতে বলছে? 5টিকে কত প্রকারে বাছাই করা যায়? তাহলে আউটপুট কত? 5। আচ্ছা, এবার বলা হয়েছে যেখানে 2টি পুস্তক সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে, তাহলে বলা হয়েছে অন্তর্ভুক্ত থাকবে। আমরা শিখছি কি, যদি অন্তর্ভুক্ত থাকে বলে তাহলে আমরা ইনপুট থেকেও বিয়োগ করব, আউটপুট থেকেও বিয়োগ করব, ইনপুট থেকেও বিয়োগ করব, আউটপুট থেকেও বিয়োগ করব। এখন প্রশ্ন হচ্ছে ইনপুট থেকে আপনি কি বিয়োগ করবেন, আউটপুট থেকে আপনি কি বিয়োগ করবেন? কয়টা অন্তর্ভুক্ত থাকবে বলছে? 2টা। যতগুলো অন্তর্ভুক্ত থাকবে অথবা যতগুলো অন্তর্ভুক্ত থাকবে না তারে বিয়োগ করব। তাহলে অন্তর্ভুক্ত থাকলে কি ইনপুট এবং আউটপুট উভয় থেকে অন্তর্ভুক্ত যেই কটা থাকে তারে আমরা বিয়োগ করে দেব। কথা কি বুঝাইতে পারছি? আর যদি অন্তর্ভুক্ত না থাকে বলে তখন শুধু ইনপুট থেকে যেই কয়টা অন্তর্ভুক্ত থাকে না তারে বিয়োগ করে দেব। তাহলে আমরা 1 নম্বর ম্যাথে কি শিখলাম? আমার প্রশ্নে দেওয়া আছে 12টি পুস্তক হতে, তাহলে ইনপুট কত? 12। 5টিকে কত প্রকারে বাছাই করা যায়? যেহেতু 5টারে বাছাই করতে বলছে তার মানে আউটপুট কত? 5। এখন বলা হয়েছে যেখানে 2টি পুস্তক সর্বদা অন্তর্ভুক্ত থাকবে, যেহেতু অন্তর্ভুক্ত থাকবে কয়টা পুস্তক? 2টা। তাহলে এই 2 ইনপুট দিয়েও বিয়োগ, আউটপুট দিয়েও বিয়োগ। তাহলে আমার ইনপুট আসে কত? 10, আউটপুট আসে কত? 3। আমরা জানি কি এনসিআর, এনসিআর মানে কি? এন মানে হচ্ছে ইনপুট, আর মানে কি? আউটপুট। তাহলে কি অ্যান্সার কি? 10C3। এন মানে হচ্ছে ইনপুট, আর মানে হচ্ছে কি? আউটপুট। তাহলে এনসিআর এর জায়গায় আমরা কি? এন মানে ইনপুট, ইনপুট পাইছি কত? 10, আর মানে কি? আউটপুট, আউটপুট মানে কত? 3। তার মানে কি? 10C3। এখন এটারে কিভাবে মান বের করে সেটা তো আমি একটু আগে আপনাকে শিখিয়ে দিছি। পরীক্ষার অপশনে যদি 10C3 দেয় তাহলেও পারবো, যদি মান দেয় সেটাও তো পারবো। আমার কথা কি সবাই বুঝছেন? সবাইকে আমার কথা বুঝছেন? আচ্ছা, যদি বুঝে থাকেন এই কোশ্চেনটা যদি এভাবে দিত 2টি অন্তর্ভুক্ত না থাকলে, এই একই কোশ্চেনটা যদি শুধু বলতো অন্তর্ভুক্ত না থাকলে, যেমন অঙ্ক নাম্বার হচ্ছে 6, অঙ্ক নাম্বার 6 যদি দিত, 6 কি বলছে দেখেন, 12খানা পুস্তকের মধ্যে 5খানা পুস্তক কত প্রকারে বাছাই করা যায়? 12খানা পুস্তক, তার মানে ইনপুট কত? 12। কতগুলো পুস্তক বাছাই করা যায়? মানে প্রশ্নে কি বের করতে বলছে? 5খানা পুস্তক, তার মানে আউটপুট কত? 5। কত প্রকারে বাছাই করা যায়? যাতে 2খানা নির্দিষ্ট পুস্তক সর্বদাই বাদ থাকবে। বাদ থাকবে বা অন্তর্ভুক্ত না থাকবে একই কথা না? আপনারে আমি আমার দলে অন্তর্ভুক্ত করলাম না, আমি আপনারে আমার দলে বাদ দিলাম, দুইটা কি একই কথা না? আপনারে আমি নেই নাই মানে কি? অন্তর্ভুক্ত করি নাই বা বাদ দিছি, গল্প তো একই। তাহলে যখন অন্তর্ভুক্ত না থাকবে বা বাদ থাকবে তখন আমরা শিখছি কি? শুধু ইনপুট থেকে বিয়োগ। তখন আর এই আউটপুটের 5 থেকে 2 রে বিয়োগ করব না, তখন অ্যান্সারটা হবে 10C5। সবাইকে আমার কথা বুঝছে? তার মানে গল্পটা হচ্ছে অন্তর্ভুক্ত থাকলে যেই কটা অন্তর্ভুক্ত থাকবে সেটা আমরা ইনপুট দিয়েও বিয়োগ করব, আউটপুট দিয়েও বিয়োগ করব। আর যদি অন্তর্ভুক্ত না থাকে বলে তাহলে শুধু ইনপুট থেকে বিয়োগ করব। এই পর্যন্ত যদি বুঝে থাকেন আমি আরো 3টা এক্সাম্পল করাবো। সবাই একটু লেখেন তো এফ ডান, মানে ফর্মুলাটার পুরো বিষয়টা বুঝছেন কিনা। এগুলাই আপনাদের গাইড বইগুলোতে বিভিন্ন সূত্র দিয়ে করানো হয়েছে, ওই সূত্র মনে রাখা আরো অনেক বেশি কঠিন। এর থেকে তো এটা অনেক বেশি ইজি। ইনপুট এবং আউটপুট উভয় থেকে বিয়োগ কখন? অন্তর্ভুক্ত থাকলে। আর অন্তর্ভুক্ত না থাকলে কি? শুধু ইনপুট থেকে বিয়োগ। আজকের ক্লাসটা কি অনেকে কি ভয় পাচ্ছেন নাকি? আজকের ক্লাস কি অনেকে ভয় পাচ্ছেন? যেই চ্যাপ্টার অনেক বেশি কঠিন সেই চ্যাপ্টার দিয়ে কোশ্চেন হয় সোজা। কথা কি বুঝতে পারছেন? বরং যেই চ্যাপ্টার সোজা সেই চ্যাপ্টার দিয়ে কোশ্চেন হতে পারে কঠিন। আচ্ছা, এবার আসেন অঙ্ক নাম্বার 3 নম্বরটা প্রথমে একটু কারেকশন করেন। এটার অ্যান্সার হচ্ছে সি। 3 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা একটু সবাই কারেকশন করেন। অ্যান্সার হচ্ছে সি। আমি আর 3টা ম্যাথ করাবো, 3টা ম্যাথ করালে আজকের ক্লাস শেষ। আচ্ছা, 3 নম্বর কোশ্চেনটা সবাই একটু কারেকশন করেন। 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে সি। 3 নম্বর হচ্ছে
35তম প্রিলির কোশ্চেন। 3 নম্বর হচ্ছে 35তম প্রিলির কোশ্চেন। দেখি তো কি আসছে। যাদের কাছে শীট নাই আমার গ্রুপে আমি শীটটা দিয়ে দিছি, যে যেখান থেকে ক্লাসটা দেখতেছেন যাদের কাছে আমার সমাবেশের শীটটা নাই আমি শীটটা গ্রুপে দিয়ে দিছি, শীটটা গ্রুপ থেকে কালেক্ট করে নিয়ে। 3, আচ্ছা 3-এ কি বলছে দেখি। 14 জন খেলোয়াড়ের মধ্যে থেকে, তাহলে প্রথমে দেয়া আছে কি প্রশ্নে 14 জন খেলোয়াড়, তার মানে ইনপুট কি 14, ইনপুট কি 14। 14 জন খেলোয়াড়ের মধ্যে নির্দিষ্ট একজন অধিনায়ক সহ, নির্দিষ্ট একজন অধিনায়ক সহ, অধিনায়ক সহ 11 জনের একটি ক্রিকেট দল। তাহলে ক্রিকেট দলের সদস্য কতজন? 11 জন। এই পর্যন্ত ঠিক আছে। 11 জনের একটি দল কতভাবে বাছাই করা যাবে? আচ্ছা দেখেন, নির্দিষ্ট একজন অধিনায়ক সহ মানে আপনি একজনের ফিক্সড করে দিয়েছেন। এখন আমরা বাংলাটা বলছিলাম কি অন্তর্ভুক্ত থাকলে, অথবা কি বলছিলাম অন্তর্ভুক্ত না থাকলে। অন্তর্ভুক্ত না থাকার আরেকটা বাংলা আমরা কি বলছিলাম? বাদ। আচ্ছা এখন বলছে কি নির্দিষ্ট একজন অধিনায়ক সহ, মানে এই একজন রে আপনি কি ফিক্সড করে দিচ্ছেন না? এই একজনরে যদি ফিক্সড করে দেয়, মানে কারো যদি ফিক্সড করে দেয়, এটারও আমরা অন্তর্ভুক্ত ঘটনা হিসেবে কনসিডার করব। যদি একজনরে মানে কারো ফিক্সড করে দেয়, এটা কি ফিক্সড না? তাহলে প্রয়োজনে আপনি লিখে নেন অন্তর্ভুক্ত থাকলে ফিক্সড করে দিলে। ফিক্সড মানে কি? ফিক্সডের বাংলাটা খুব সোজা, মানে বাংলাটা থেকে ইংলিশটা সোজা। নির্দিষ্ট করে দিলে, তখন এই নির্দিষ্ট করে দিচ্ছে কয়জন? একজন। তার মানে আমার অন্তর্ভুক্ত বলুক বা ফিক্সড বলুক একই গল্প। গল্প কি? ইনপুট থেকে যারে নির্দিষ্ট করে দিচ্ছে, নির্দিষ্ট করে দিচ্ছে কয়জন রে? একজন রে। এই একজন অধিনায়ক রে। তাহলে 14 থেকে 1 বিয়োগ, 11 থেকে 1 বিয়োগ, তাহলে এখানে আসবে 13, এখানে আসবে 10। তার মানে এনসিআর মানে ইনপুট আর এটা হচ্ছে আউটপুট, তার মানে 13C10। সবাইকে আমার কথা বুঝছেন? এটার মান হচ্ছে 286। আমি অ্যান্সারটা ভুল লিখছি, আমার কথা কি সবাই বুঝছেন? তার মানে অন্তর্ভুক্ত বলুক বা ফিক্সড বলুক, আর অন্তর্ভুক্ত না বলুক অথবা বাদ বলুক, গল্প কিন্তু এক। গল্প কি? অন্তর্ভুক্ত বলুক ফিক্সড বলুক, তখন আমরা কি ইনপুট এবং আউটপুট দুইটা থেকেই যারা ফিক্সড করছি বা যারা অন্তর্ভুক্ত আছে তারা বিয়োগ করব, আর না হইলে শুধুমাত্র ইনপুট থেকে বিয়োগ করব। এই পর্যন্ত যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 3 ডান। আরো 2টা ম্যাথ করাবো, এগুলো হচ্ছে প্রিলির কোশ্চেন। এটা কত নম্বর? 35তম প্রিলির কোশ্চেন। সুতরাং আশা করা যায় এগুলা পরীক্ষায় পারা যাবে এই ধরনের কোশ্চেন আসলে। আমি আরো 2টা ম্যাথ করাবো, 4 আর 5। আর যাদের কাছে শীটটা নাই, গ্রুপে শীটটা দেয়া আছে রাহাত জব ম্যাথে, গ্রুপ থেকে শীটটা নিয়ে নেবেন। যাদের কাছে শীট নাই তারা গ্রুপ থেকে শীটটা নিয়ে নেবেন। একটু কঠিন লাগতে পারে ভাইয়া, কারণ সমাবেশ তো সোজা না, কিন্তু আপনি ঠান্ডা মাথায় ক্লাসটা করে যে জায়গাটুকু কঠিন লাগছে মানে পুরো শীটটা সলভ করতে যায়, যে জায়গাটুকু কঠিন লাগছে শুধু সেই জায়গাটুকু একবার দেখবেন। আলহামদুলিল্লাহ 41তম প্রিলিতে সমাবেশের একটা ফ্রি ক্লাস দিয়েছিলাম রাহাত জব ম্যাথে, এখনো ক্লাসটা গ্রুপে রাখা আছে। ওখান থেকে 41তম প্রিলির কোশ্চেন ইনশাল্লাহ আসছে। 43তম প্রিলিতে যেটা পড়াইছি ইনশাল্লাহ 43তম প্রিলিতে সেই কোশ্চেনটা আসছে। তার মানে আশা করা যায় সমাবেশ ইনশাল্লাহ যা পড়াবো এখান থেকে কোশ্চেনটা আসবে। আর চ্যাপ্টার যত কঠিন কোশ্চেন হয় সোজা, চ্যাপ্টার যত সোজা কোশ্চেন হয় অনেক কঠিন। প্রশ্ন হচ্ছে কেন? যেটা কঠিন চ্যাপ্টার এটা এমনিই কঠিন, সমাবেশ থেকে একটা ইজি কোশ্চেন দিলেও তো ম্যাক্সিমামে পারবে না, কারণ অধিকাংশ স্টুডেন্টই তো সমাবেশ বাদ দিছে। এর জন্য সমাবেশ দিয়ে আপনার আটকাইতে কি খুব বেশি কঠিন কোশ্চেন দেওয়ার দরকার আছে? এর জন্য কঠিন চ্যাপ্টারে প্রয়োজনে সহজ প্রিপারেশন নেন, বাদ দিয়েন না। আর বাদ দিলে তো আপনার একটা সোজা কোশ্চেন দিলে আপনার কপাল খারাপ। এই যে এখান থেকে এই টাইপ 2 দিয়া এত সোজা টাইপ 3বার কোশ্চেন আসছে। আচ্ছা এবার আসেন কোশ্চেন নাম্বার 4। 4-এ কি বলছে দেখি। 4 জন মহিলা ও 6 জন পুরুষ, 4 জন মহিলা আর হচ্ছে 6 জন পুরুষ, তাহলে মোট লোক কয়জন? 10 জন। তাহলে মোট কতজন? 10 জন। তাহলে প্রশ্নে দেয়া আছে কতজন? 10 জন। তাহলে ইনপুট কি? 10। প্রশ্নে যা দেয়া থাকবে সেটাই হচ্ছে কি ইনপুট। তাহলে 6 জন, 4 জন মহিলা ও 6 জন পুরুষ, 4 জন মহিলা ও 6 জন পুরুষ, তাহলে মোট হলো কতজন? 10 জন। তাহলে ইনপুট কত? 10। আচ্ছা 4 সদস্য বিশিষ্ট একটি উপকমিটি গঠন করতে হবে। কমিটির সদস্য সংখ্যা তো 4, তার মানে কি করতে হবে? 4 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করতে হবে। তাহলে যা বাইর করতে বলছে সেটা হচ্ছে কি আউটপুট। তাহলে ইনপুট হচ্ছে 10, আউটপুট হচ্ছে 4। আচ্ছা এবার বলা হয়েছে কি
যাতে একজন নির্দিষ্ট পুরুষ সর্বদাই উপস্থিত থাকেন। আমি কি বলছি, যদি অন্তর্ভুক্ত বলে অথবা নির্দিষ্ট বলে, কয়জন, একজন, তাহলে আমি ইনপুট থেকেও বিয়োগ করব, আউটপুট থেকেও বিয়োগ করব। তাহলে ইনপুট আসে 9, আউটপুট আসে 3, তার মানে NC3 NCR। দ্যাট মিন্স কি, এন হচ্ছে ইনপুট আর হচ্ছে আউটপুট। সবাই কি আমার কথা এই পর্যন্ত বুঝছেন? তার মানে আপনারা যদি অন্তর্ভুক্ত বলে বা নির্দিষ্ট বলে তাইলে কি আমরা পারবো, মানে 3 নম্বর অঙ্কে যা আমি 4 নম্বর অঙ্ক তাই, শুধু আপনারা যাতে আরেকটু ভালো বোঝেন এর জন্য করাইছি। আজকের দিনের লাস্ট অঙ্ক এক্সাম্পল নাম্বার 5। তার আগে সবাই একটু বলেন এক্সাম্পল 4 বুঝছেন কিনা, এক্সাম্পল 4 বুঝছেন কিনা। আমি সমাবেশটা ঈদের পরে নেওয়ার চিন্তা করছিলাম, পরে চিন্তা করলাম ঈদের আগেই নেই, যাতে একটু ঈদের বন্ধে সমাবেশটা করে ফেলতে পারেন। একজনে খুব ভালো কোশ্চেন করছেন, কখন বিন্যাস হয় আর কখন সমাবেশ হয়। আজকে ভাই আমরা যেহেতু সমাবেশ পড়তেছি এই কারণে আমি বিন্যাস নিয়ে কোনো কথা বলবো না, কারণ বিন্যাস নিয়ে এমন কথা বলতে গেলে অনেকে খিচুড়ি পাকায় ফেলবেন। আমরা যেটা করব, প্রথমে তো আমরা সমাবেশ শিখবো, যখন আমরা বিন্যাস শিখবো, কারণ আপনি এখন পর্যন্ত মনে করেন আপনি সমাবেশ ছাড়া কাউরে চিনিনি না, তাহলে কে বিন্যাস আপনার তো জানার দরকারই নেই, কারণ আপনি ধরেন না আপনি বিন্যাস পারেন না। তার মানে এখন যা করবো সব সমাবেশ। যেদিন আমরা বিন্যাস করব সেদিন আমরা শিখবো কখন বিন্যাস করতে হয়, কখন সমাবেশ করতে হয়। তাইলে বিষয়টা আপনার জন্য অনেক ইজি হবে। কারণ আপাতত আপনি ধরে নেন আপনি আপনার নিজের যেই জেলা, মানে যেই জেলায় থাকেন, এই জেলা ছাড়া বাংলাদেশের আর অন্য কোনো জেলায় যান নাই, তাহলে অন্য জেলায় কি আছে এটা কি আপনি জানেন? আপনি আমার কথা বোঝেন নাই? এভাবে করলে মানে বিষয়টা ইজি হবে। আচ্ছা, এবার আসেন আজকের দিনের লাস্ট এক্সাম্পল, এক্সাম্পল 5। এটা একটু মনোযোগ সহকারে সবাই দেখেন। আমি বলছি না টাইপ 2 একদম সোজা, টাইপ 2 একদম সোজা। আচ্ছা, কি বলা হয়েছে 5 নম্বরে? আমি প্রশ্নগুলো বলতেছি কারণ শীটটা আমি গ্রুপে দিয়ে দিছি, যারা বিভিন্ন গ্রুপ থেকে ক্লাসটা দেখতেছেন রাহাত জবমেতে অ্যাড হইলে আপনি গ্রুপটা পেয়ে যাবে, মানে শীটটা পেয়ে যাবেন সমাবেশের। 4 জন ছাত্র ও 3 জন ছাত্রী থেকে, 4 জন ছাত্র ও 3 জন ছাত্রী, 4 জন ছাত্র 3 জন ছাত্রী, তাহলে মোট কতজন? 7 জন। 4 জন ছাত্র এবং 3 জন ছাত্রী, তাহলে মোট কতজন? 7 জন। 7 জন থেকে 4 জনের একটি কমিটি গঠন করতে হবে। তাহলে আমার ইনপুট কত? 7। এই যে ইনপুট আউটপুট দিয়ে ক্যান করাচ্ছি, গাইড বই খুললেন তাইলে বুঝবেন পার্থক্য কি। ইনপুট বলা হয়েছে 7, 4 জন ছাত্র আর 3 জন ছাত্রী, তাহলে মোট হয়েছে কয়জন? 7 জন। তাহলে ইনপুট কত আমার? 7। 4 জন ছাত্র এবং 3 জন ছাত্রী থেকে 4 জনের একটি কমিটি গঠন করতে হবে, তাহলে আউটপুট কত? 4। যেখানে খুব মনোযোগ সহকারে দেখেন 5 নম্বর কোশ্চেনের পাশে প্রয়োজনে লেখেন বি কেয়ারফুল, বি কেয়ারফুল লেখেন। কি বলা হয়েছে? যেখানে একজন নির্দিষ্ট ছাত্র এবং একজন নির্দিষ্ট ছাত্রী, নির্দিষ্ট কইরা একজন ছাত্রও থাকে আবার একজন ছাত্রীও থাকে, তাহলে ভাইয়া মোট নির্দিষ্ট আছে কয়জন? 2 জন না? আপনারা কোশ্চেনটা কি বলছে 5 নম্বর, খুব মনোযোগ সহকারে দেখেন, এটা কিন্তু বি কেয়ারফুল। 4 জন ছাত্র এবং 3 জন ছাত্রী থেকে 4 জনের একটি কমিটি গঠন করতে হবে, যেখানে একজন নির্দিষ্ট ছাত্র এবং একজন নির্দিষ্ট ছাত্রী সবসময় অন্তর্ভুক্ত থাকে। তার মানে একজন ছাত্র অন্তর্ভুক্ত থাকে, একজন ছাত্রীও অন্তর্ভুক্ত থাকে, তাহলে মোট অন্তর্ভুক্ত থাকে কয়জন? 2 জন। তার মানে এখন কিন্তু ইনপুট থেকেও 2 বিয়োগ, আউটপুট থেকেও 2 বিয়োগ। আগের অঙ্কটা শুধু একজন নির্দিষ্ট বলছে, এবার বলছে কি আপনার ছাত্র একজন নির্দিষ্ট রাখতে হবে, ছাত্রীও একজন নির্দিষ্ট রাখতে হবে। তাহলে ছাত্রও যদি আমি একজন নির্দিষ্ট রাখি, ছাত্রীও যদি একজন নির্দিষ্ট রাখি, তাহলে দুইটা যোগ করলে কত? 2 জন। তার মানে আমার নির্দিষ্ট রাখতেছি কয়জন? 2 জন। তাহলে ইনপুট থেকেও 2 বিয়োগ, আউটপুট থেকেও 2 বিয়োগ, তাহলে আসবে কত? 5C3। আপনাকে পরীক্ষার অপশনে 5C3ও দিতে পারে, আবার যদি মান আকারে দেয় তখন হচ্ছে মান 10। এই মান কিভাবে বের করবে, এই মান কিভাবে বের করবে সেটা তো আমি শিখিয়ে দিছি না? সবাইকে আমার কথা বুঝছেন? এই টাইপ থেকে এখন পর্যন্ত 3 বার বিসিএস প্রিলিতে কোশ্চেন আসছে, 36 প্রিলিতে, 35 প্রিলিতে, 38 প্রিলিতে। তার মানে 35, 36, 38 এই 3 প্রিলিতে এই টাইপ 2 দিয়ে কোশ্চেন আসছে। সামারি কি? অন্তর্ভুক্ত বলুক, নির্দিষ্ট বলুক, ফিক্সড বলুক, তখন কি ইনপুট এবং আউটপুট থেকে বিয়োগ। আর যদি অন্তর্ভুক্ত না বা বাদ বলে তাহলে শুধু ইনপুট থেকে বিয়োগ। আমার ধারণা এটার থেকে সহজ টাইপ হতে পারে না, এর থেকে সহজ টাইপ কি হতে পারে? আমি ইনপুট আউটপুট দিয়ে পড়াইছি এই কারণেই যাতে বিষয়টা অনেক ইজি হয়। এগুলো কিন্তু আমি বানাই নাই, এটা একটা বেসিক, এই বেসিকটারে আমি ওইভাবে না বলে আপনাদের সহজ করে বলতে ইনপুট আউটপুট বলছি, যাতে আপনি এন আর আর নিয়ে ঝামেলায় না পড়েন। কথা কি বুঝতে পারছেন?
এই কারণে এটার কেউ যদি বলেন যে ফালতু নিয়ম, এটা কিন্তু ফালতু নিয়ম না। আপনার প্রত্যেকটা সূত্রের যদি কেউ ব্যাখ্যা জানতে চান আমি দেখাই দিতে পারবো যে ইনপুট আউটপুট আমি কোন সেন্সে ইউজ করছি। সম্ভাব্যত আমি ইনপুট আউটপুট দিয়ে করাই, লগারিদম আমি ইনপুট আউটপুট দিয়ে করাই, ঐকিক নিয়ম আমি ইনপুট আউটপুট দিয়ে করাই, কারণ তখন প্রশ্নটা অনেক ইজি হয়ে যায়, আদারওয়াইজ আপনাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? এই পর্যন্ত যদি বুঝে থাকেন, আমি আরো 5 মিনিট পড়াতে চাচ্ছি, আমি কি আরো 5 মিনিট কন্টিনিউ করবো কিনা দেখি তো আমার সিরিয়াস স্টুডেন্ট কারা। জাস্ট 5 মিনিট পড়াবো, এই ফুল ক্লাস তো এখনো ডান হয় নাই, আরো 5 মিনিট পড়াইতে চাচ্ছি, কন্টিনিউ করবো। একটু সবাই ইয়া দেন তো। কোনো টাইপ পড়াবো না, একটা বেসিক পড়াবো। এটা আমি অলরেডি টাইপ 1-এ পড়াইছি, তারই ধারাবাহিকতা। জাস্ট 5 মিনিট, 5 মিনিট একটু টাইম চেয়ে নিচ্ছি, দেখি আজকে সিরিয়াস কারা। 5 মিনিট পড়াই, ওকে পড়াচ্ছি, দেখি আমার সিরিয়াস স্টুডেন্ট কারা, এবং এখান থেকে কোশ্চেন আসতে পারে। সবাই জাস্ট 5টা মিনিট একটু ধৈর্য সহকারে থাকেন, যেহেতু ক্লাস করছেন এতক্ষণ, আর 5 মিনিট করেন, এখান থেকে প্রশ্ন একটা আসতে পারে পরীক্ষায়, একদম পানির মতো সোজা। আচ্ছা, প্রথমে আমি 2টা লাইন লিখি, এই লাইন 2টা থেকে পরীক্ষায় কোশ্চেন হতে পারে। এরপর আমি লাইন 2টা বুঝিয়ে দিতেছি, মুখস্থ করা লাগবে না। মুখস্থ করা লাগবে না, আমি প্রথমে 2টা লাইন লিখতেছি, এরপর আমি লাইন 3টা কিভাবে আসছে আমি এটা বুঝিয়ে দিতেছি। এটার নাম লেখেন বেসিক। আচ্ছা ভাইয়া, পুরো বিষয়টা দেখেন, এখান থেকে বেসিক কোশ্চেন হবে। কোশ্চেনটা কি? n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে। আচ্ছা, প্রথমে আমরা পুরো বিষয়টা বুঝি। n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে, কোশ্চেনটা এরকম বলবে, n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তু বেছে নেওয়ার উপায় কি? অথবা কোশ্চেন বলবে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে n সংখ্যক বস্তু বেছে নেওয়ার উপায়। কথাটা বুঝেন? কোশ্চেন দিতে পারে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে, হয় বলবে r সংখ্যক বস্তু বেছে নেওয়ার উপায়, অথবা বলবে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে n সংখ্যক বস্তু বেছে নেওয়ার উপায়। আচ্ছা, আমরা শিখছি কি n সংখ্যক। প্রথমে 1 নম্বরটা আলোচনা করি। n সংখ্যক বিভিন্ন বস্তু, তার মানে আমার ইনপুট কি? n। কোন সংখ্যক বস্তু বেছে নিতে বলছে? r সংখ্যক, তার মানে আউটপুট কি? r। তাহলে আমাদের সূত্র কি ছিল? ইনপুট থাকে উপরে, আউটপুট থাকে নিচে। তার মানে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তু বেছে নেওয়ার উপায় কি? এনসিআর। আপনার যদি পরীক্ষায় কোশ্চেন দেয় n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তু বেছে নেওয়ার উপায় কি, উত্তর কি? এনসিআর। এই এনসিআর রে আরো একটা ভাবে লেখা যায়। কিভাবে লেখা যায়? n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে আপনারা যদি প্রথম কোশ্চেনটা এরকম দেয়, n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তু বেছে নেওয়ার উপায় কি, n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তু বেছে নেওয়ার উপায় কি, তখন উত্তর কি? এনসিআর। কথা কি বুঝাতে পারছি? কিভাবে? n হচ্ছে ইনপুট, r হচ্ছে আউটপুট। এনসিআর ও দিতে পারে, এনসিআর এর আরেকটা নাম কি? n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, আবার এরকম কোশ্চেন দিতে পারে, n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে n সংখ্যক বস্তু বেছে নেওয়ার উপায়। দেখেন, আপনার এইবার বলছে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে, তাহলে ইনপুট কত? n। 2 নিয়ে আলোচনা করতেছি। n সংখ্যক বস্তু পাইছে নিছি, তাহলে আউটপুট কত? আউটপুট n। তাহলে বেছে নেওয়ার উপায় কি হবে ভাইয়া? ইনপুট হচ্ছে n, আউটপুট হচ্ছে n। এই NCN এইটার মান সমান সমান লেখা যায় 1। তার মানে এই 1 কিভাবে আসছে আমি দেখাচ্ছি। n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে n সংখ্যক বস্তু বেছে নেওয়ার উপায়, ইনপুটও n, আউটপুটও n। তাহলে আমাদের সূত্র অনুসারে কি লেখা যায়? উপরেরটা ইনপুট, নিচেরটা ইনপুট, তাহলে NCN। তাহলে বেছে নেওয়ার উপায় কি? NCN বলতে পারে, অথবা বেছে নেওয়ার উপায় কতটা? একটা। এই 1 কিভাবে পাইলাম? দেখেন, মূল সূত্র কি ছিল NCR এর? n ফ্যাক্টরিয়াল, এটা জাস্ট শেখানোর জন্য শেখাচ্ছে, এটা লাগবে না। r ফ্যাক্টরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টরিয়াল। এখন আপনার ইনপুট r এর জায়গায় বলছে n, ইনপুট r এর জায়গায় বলছে কি n, তাহলে r এর জায়গায় যদি আপনি n বসাইছি, তাহলে এই n ফ্যাক্টরিয়াল কাটা, n থেকে n যদি বিয়োগ করি তাহলে ফাইনালি আসে কত? 0 ফ্যাক্টরিয়াল। 0 ফ্যাক্টরিয়াল মানে আমরা জানি কত? 1। তার মানে ফাইনালি কত? 1।
যখন বিন্যাস পড়বো তখন ফ্যাক্টরিয়াল নিয়ে আমরা আরো আলোচনা করব। তাহলে বিষয়টা আরেকবার একটু দেখাই দিচ্ছি। এই যে ওয়ানটা কিভাবে আনলাম, যারা এত কিছু মনে রাখতে চান না তারা শুধু জানবেন কি ইনপুট আর আউটপুট। এই ইনপুট আর আউটপুট যদি দেখতে একই রকম হয় তাহলে অ্যান্সার হয় 1। এন সংখ্যক বস্তু থেকে যদি আমি এন সংখ্যক বস্তু পাইছে নেই, মানে ইনপুটও এন আউটপুটও এন, তাহলে আমার অ্যান্সার কত 1। তার মানে আপনারা যদি কখনো ক্যালকুলেশন করার সময় এরকম দেয় 15C15 এটা ইজ ইকুয়াল টু হোয়াট, তখন আর আপনার কষ্ট করে বাইর করার দরকার নাই, সরাসরি লিখতে পারবেন 1। কারণ এন আর এন, ইনপুট আর ইনপুট দুইটা কি, ইনপুট আর আউটপুট দুইটা কি একই রকম দেখতে হয়েছে না? এগুলো আমি আগামী ক্লাসে শিখাবো। দুইটা দেখতে একই রকম হয়েছে, তার মানে কি 1। তাহলে এই 1টা আমি কিভাবে পাইলাম? মূল সূত্র কি ছিল? মূল সূত্র ছিল NCR সমান সমান কি n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টরিয়াল। আচ্ছা, এখন এই জায়গায় r এর জায়গায় কি বসাইছি আমি? n বসাইছি, মানে আউটপুট r না, এই জায়গায় আউটপুট হচ্ছে n। তার মানে কি n সমান সমান r। তাহলে r এর জায়গায় যদি আমি n বসাই তাহলে n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই r এর জায়গায় বসান n, আবার n মাইনাস n। আচ্ছা, এই n কাটা যায়, n থেকে n বিয়োগ করলে 0 ফ্যাক্টরিয়াল মানে আমরা জানি কত 1, তাহলে ফাইনালি 1। তাহলে পরীক্ষায় কোশ্চেন যদি দেয় n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তু বেছে নেওয়ার উপায় কি? হয় NCR অথবা NCR সূত্র। আর n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে n সংখ্যক বস্তু বেছে নেওয়ার উপায় কি? হয় NCR অথবা 1। এইবার যদি সবাই সবকিছু বুঝে থাকে তাহলে লেখেন ফুল ক্লাস ডান। আজকে উপস্থিতি খুবই হতাশাজনক, তারপর আমি সমাবেশের পার্ট 2 ক্লাসটা আপনাদের গ্রুপে, এই রাহাত জব ম্যাথ গ্রুপে নেব। ক্লাসটা মেবি আগামীকালকে হবে, আমি এটা জানিয়ে দেবো। কথা কি বুঝছেন? সমাবেশের উপর টোটাল ক্লাস লাগবে 3টা। যদি আগামীকালকে অনেক বেশি উপস্থিতি থাকে তাহলে আমি 3টা ক্লাসই নেব। আর যদি আজকের মতো কম উপস্থিতি থাকে তাহলে রাহাত জব ম্যাথে সমাবেশের উপর আর একটা ক্লাস হবে, লাস্ট ক্লাসটা হবে না। যদি সবাই 3টা ক্লাস পেতে চান তাহলে পরিচিত বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু গ্রুপে ইনভাইট করবেন, তাদেরকে একটু জানাবেন যে ভাইয়ার ক্লাসগুলো ভালোই হয়, যদি আমার ক্লাস ভালো লাগে তোমরা ক্লাসগুলো করতে পারো। কারণ আপনারা যদি আমার একটু হেল্প না করেন ভাইয়া, তাহলে আমি এই গ্রুপটা নিয়ে কিভাবে আগাবো? আমার কথা বোঝেন নাই? গ্রুপের তো এখন মেম্বার 1,02,000-এর মতো আলহামদুলিল্লাহ। এটা যদি আরো বাড়াতে হয় আপনাদের সাহায্য লাগবে। আপনারা সাহায্য করেন, আমার থেকে কি বেশি ফ্রি ম্যাথ ক্লাস আসলে কেউ নিচ্ছে? আমি তো অন্তত জানি না। অনেকে হচ্ছে মাঝে মাঝে এসে নেয় যখন দরকার। আমি তো কন্টিনিউয়াস আমার গ্রুপে ফ্রি ক্লাস নিচ্ছি। আপনি আমার গ্রুপে পুরো আমার আইডি সার্চ করেন, একটা ফালতু পোস্ট নাই, হয় আমার কোনো ক্লাস অথবা আমার কোনো ক্লাস নোট। আমি যতগুলো প্রাইভেটের বিজ্ঞাপন দিছি সবগুলো প্রাইভেটের বিজ্ঞাপন ডিলিট করে আমার গ্রুপে। মানে আপনার আইডি যদি ক্লিক করেন আপনি ক্লাস আর আমার বিভিন্ন ক্লাস নোট ছাড়া কিচ্ছু পাবেন না। এত সংখ্যক ক্লাস নোট কি আর কোনো ম্যাথ গ্রুপে পাইছেন? এত সংখ্যক ক্লাস নোট বিভিন্ন অধ্যায়ের আর কি কোনো ম্যাথ গ্রুপে পাইছেন? আমি অনেকেই আবার মাঝে মাঝে বলে ভাই শুধু কি সমাবেশ পড়ান, শুধু কি অসমতা পড়ান? আমি তো ম্যাক্সিমাম সব চ্যাপ্টারই কম বেশি পড়াইছি। শতকরা বলেন, লাভ ক্ষতি বলেন, সংখ্যা বলেন, সমাবেশ বলেন, বিন্যাস বলেন, সম্ভাব্যতা বলেন, তারপর ভেনচিত্র বলেন, পিতা পুত্রের বয়স বলেন, অনুপাত বলেন, সরল যৌগিক মুনাফা বলেন, তারপর হচ্ছে আপনার কি জানি বীজগাণিতিক সূত্রাবলী বলেন, লগারিদম বলেন, সূচক বলেন, ধারা বলেন, কোনটা পড়াই নেই? হ্যাঁ, হয়তোবা সবকিছু পড়াই নেই একটা চ্যাপ্টারে, কারণ আমি ফ্রিতে যদি সবই পড়াই দেই আমার তো এটা পেশা দিন শেষে, তাহলে আমার কাছে আর স্টুডেন্ট পড়বে কিভাবে? কিন্তু আমি মোটামুটি পড়াই নাই এরকম চ্যাপ্টার খুব কম আছে। পিথাগোরাসের উপপাদ্য পড়াইছি, ত্রিভুজ পড়াইছি, বৃত্ত পড়াইছি, সবই কম বেশি পড়াইছি এবং প্রচুর ক্লাস নোটও কিন্তু দিছি। তাহলে আপনাদের কাছ থেকে আমি এতটুকু হেল্প আশা করি না। যেমন অনেকে অ্যাক্টিভ হয় কি, এখন একটু প্রাইভেট দরকার, একটু 2-4টা ক্লাস নিয়ে অ্যাক্টিভ হয়ে যায়। এখন একটু বই বিক্রি করা দরকার, 2-4টা ক্লাস নিয়ে একটু অ্যাক্টিভ হয়, এরপর আবার খবর নাই সারা বছর। আমি কিন্তু ভাই কন্টিনিউয়াস ক্লাস প্রথম থেকেই নিচ্ছি, মানে এই গ্রুপ হওয়ার পর থেকে। কথা কি বুঝছেন? সুতরাং আমি কি বড় ভাই হিসাবে এটা আশা করতে পারি না আপনারা একটু আমার গ্রুপটাকে আরেকটু গতিশীল করার জন্য সহায়তা করবেন। কারণ আমার কাছে ভাইয়া এখন এত স্টুডেন্ট আলহামদুলিল্লাহ প্রাইভেট পড়ে, আপনারা হেল্প না করলে ক্লাস করবে কারা? আপনি কি কথা বোঝেন নাই? এই জন্য সবাই এতটুকু হেল্প করেন, ক্লাস চাওয়া লাগবে না এবং আমি কোনো ফালতু ক্লাস নেই না। 286 অ্যান্সার, আমি তো অ্যান্সারটা কারেকশন দিয়ে দিছি। অ্যান্সারটা আমি 286 অ্যান্সার দিয়ে কারেকশন দিয়েছি। সবাই তাহলে ভাইয়াকে একটু এতটুকু হেল্প করেন, যে একটু পরিচিতদের ইনভাইট করেন গ্রুপে, আমার গ্রুপটা সম্পর্কে একটু জানায় যদি আমার ক্লাসগুলো মানসম্পন্ন মনে হয়। আর এখন তো অনলাইন প্ল্যাটফর্ম, সবাই ক্লাস করে তো আপনি নিজেই জাজ করতে পারতেছেন যে কার ক্লাস মোর এফেক্টিভ। আমার ক্লাস যদি মোর এফেক্টিভ মনে হয়, যে আপনার কাজে লাগতেছে, তাহলে একটু শেয়ার করেন। কারণ আপনাদের উপস্থিতিটা যদি একটু বেশি থাকে তখন ক্লাসগুলো নিতে অনেক বেশি এনার্জি পাওয়া যায়। কথা বলছে, যেমন আজকের ক্লাসে হচ্ছে 300 জন না হয় যদি 700 জন হইতো, ক্লাসের রিদম তো ডেফিনেটলি একটু বেশি হইতো। তার মানে এই না যে উপস্থিতি কম হইলে আমি পড়াই না, কিন্তু রিদমের একটা ব্যাপার আছে। কথা কি বুঝতে পারছেন?
এজন্য ভাইয়াকে এই হেল্পটুকু করতে হবে, শেয়ার টেয়ার করতে হবে। আর আমি কালকে কখন ক্লাস নেব এটা আমি আগামীকালকে পোস্ট দিয়ে জানিয়ে দেবো সমাবেশের। আগামীকালকের ক্লাসটা খুব ইজি হবে। সবাই আগামীকালকে যেহেতু ইনশাল্লাহ ক্লাস নেবো, খুব সম্ভবত রাত 10:30 সময় নেব। সবাই আজকের ক্লাসটা করার পর এখন একটু শেষ করে ফেলবেন, কারণ আপনি টাইপ 1 যদি না বোঝেন আগামীকালকে ক্যালকুলেশন তো পারবেন না। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এই বন্ধই থাকুক। ক্লাসটা কি কেমন কি হইলো? এমডি আব্দুল্লাহ এন সমান আর কিভাবে হলো? আজকে আর আলোচনা করতে ইচ্ছা করতেছে না ভাই। আগামী ক্লাসে আবার একটু বললেন, আরেকবার বলবো না। 44 পিলি যারা দিবেন তারা হচ্ছে ঈদে যদি বাড়ি যান, তাহলে যেদিন বাড়ি যাবেন, যেদিন বাড়ি থেকে আসবেন ঈদের দিন, এই 3 দিন বাদে বাকি সময়টা পড়াশোনা করতে হবে, কারণ 44 পিলি আপনার ঈদের পরই। আর যারা বাড়ি যাবেন না বা ঢাকাতে যাদের বাড়ি বা যেখানে আছেন সেইখানেই বসে ঈদ করবেন, তারা ঈদের দিন ছাড়া বাকি দিনগুলো পড়েন, কারণ আপনার হাতে খুব অল্প সময় আছে, সময় নষ্ট করা যাবে না। কথা কি বুঝছেন? এর জন্য প্রিলিমিনারি স্টেজের যারা স্টুডেন্ট তাদের জন্য ঈদের ছুটি খুব সংক্ষিপ্ত। আচ্ছা, তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ক্লাসটা কেমন হয়েছে একটু ফিডব্যাক দেন তো। ক্লাস কেমন হয়েছে? একটু কঠিন ছিল, আলোচনা কঠিন ছিল, এটা অস্বীকার করার কোনো উপায় নাই, কিন্তু চেষ্টা করছি সহজ করে পড়ানোর জন্য। একটু কমেন্টস করেন তো ক্লাসটা কেমন হয়েছে আসলে। সবাই একটু কমেন্টস করেন তো ক্লাসটা কেমন হইলো। চেষ্টা করছি সহজ করে পড়াইতে, পারছি কিনা আল্লাহ জানে, আর আপনারা জানেন। সবাই একটু ফিডব্যাক দেন তো ক্লাসটা কেমন হয়েছে। আগামীকালকের ক্লাস সোজা, আমি আগেই বলে দিতেছি ভাইয়া, আগামীকালকের ক্লাস নিয়ে কারো কোনো ভয় পাওয়ার কিছু নাই। আগামীকালকের ক্লাস হচ্ছে জেনুইন ললিপপ ক্লাস। মানে আজকে আমার মেন জিনিস পড়ানো লাগছে, বিশেষ করে টাইপ 1-এ। আগামীকালকের ক্লাসে কিছুই নাই, খুবই সোজা, ঝামেলা হবে না। ঝামেলার ক্লাস আবার 3 নম্বর ক্লাস। কথা কি বুঝছেন? 3 নম্বর ক্লাস যেটা সমস্যার, সেটা আবার একটু অনেক বেশি কঠিন। ইনশাল্লাহ আগামীকালকে ক্লাসটা করেন। যদি কোশ্চেন প্রথম 2টা ক্লাসের বাউন্ডারির ভিতর দিয়ে আসতে পারে, 3 নম্বর ক্লাসটা একটু কঠিন হবে, ওইটা আমরা সহজ করে শেখার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।